আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আমি খুবই গুরুত্বপূর্ণ ৩টি বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানা দরকার। তাই ভিডিওটি হয়তোবা একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আপনারা সবাই দেখবেন। এতে করে অনেক কিছুই কিন্তু ক্লিয়ার হবে। তো ১ম আলোচনা করব ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। এরপরে হচ্ছে দ্বিতীয়ত আলোচনা করব কি কারণে এমপিও বাতিল হতে পারে, এবং তৃতীয়ত আলোচনা করব যে বকেয়া বেতনের জন্য আবেদনের যে নিয়মটা অথবা কখন আবেদন করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা নিয়ে। তো আপনি যেহেতু এমপিওর জন্য আবেদন করবেন, তো সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার লাগবে। তো আপনি যোগদানের পরেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা আপনি খুলতে যাবেন। এখন ব্যাংক অ্যাকাউন্ট আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে। অর্থাৎ আপনাকে সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার প্রতিষ্ঠানের সবার, অর্থাৎ প্রতিষ্ঠান যে ব্যাংকে স্যালারি দেয় সবাইকে, সেই ব্যাংকেই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য কি লাগবে? অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে হচ্ছে আপনি যে আ যেটা নিয়োগপত্র পেয়েছেন সেটা, এরপর হচ্ছে যোগদানপত্র সেটা, এরপরে হচ্ছে প্রতিষ্ঠান প্রধান থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, যেখানে বলা থাকবে যে আপনি সেই প্রতিষ্ঠানেরই একজন। এটা। এরপরে হচ্ছে অবশ্যই তারপরে আপনার যে মোবাইল নাম্বারটা সেটা আপনার এনআইডি দিয়ে হতে হবে। অর্থাৎ এনআইডি দিয়ে যে আপনি মোবাইল নাম্বারটা তুলেছেন, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি সব জায়গায় এখন অফিসিয়ালি ব্যবহার করবেন। তো সেই মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে হচ্ছে আপনার এনআইডি, এনআইডির ফটোকপি আরকি। এরপরে আপনি যাকে নমিনি দিবেন তার এনআইডির ফটোকপি এবং প্রত্যেকেরই ছবি। তো এই বিষয়গুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন, তখন তো অবশ্যই আপনি কিছু টাকা জমা দিবেন। সেই টাকা জমা দেওয়ার রসিদটাও কিন্তু লাগবে। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ থেকে একটি প্রত্যয়নপত্র আপনি নিয়ে নিবেন। এগুলো পরবর্তীতে আপনার যখন আপনি এমপিওর জন্য আবেদন করবেন, তখন কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে। তো এটা গেল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের যে বিষয়টা। এখন আসি যে কি কারণে এমপিও বাতিল হতে পারে। বেশ কিছু কারণে এমপিও বাতিল হতে পারে। তার মধ্যে প্রথমত হচ্ছে যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে গিয়েছেন, সে প্রতিষ্ঠানে কি কাম্য শিক্ষার্থী আছে কিনা। তো কাম্য শিক্ষার্থী কেমন? ধরুন, এখানে কিন্তু আপনার মফস্বল এবং শহর এই দুটো বোঝায়। মাধ্যমিকের ক্ষেত্রে একটা, নিম্ন মাধ্যমিকের ক্ষেত্রে একটা, এরপর হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপর আবার হচ্ছে কলেজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ভ্যারি করে। তো আপনি এখন কোন প্রতিষ্ঠানে আছেন, সেখানকার কাম্য শিক্ষার্থী কত, এই বিষয়টা জানা দরকার। তো এটা আপনি প্রতিষ্ঠান থেকে কিন্তু জানতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক সময় হয় যে সেটা ১৫০ হতে পারে, ২০০ হতে পারে। এটা হচ্ছে প্রতিষ্ঠান ভেদে এবং হচ্ছে অঞ্চল ভেদে। তো সেটা জেনে নিবেন। এরপরে হচ্ছে কাম্য পরীক্ষার্থী, অর্থাৎ যে পরীক্ষা দিবে এরকম কাম্য পরীক্ষার্থী কতজন আছে। এরপরে হচ্ছে আপনার হচ্ছে কাম্য যে ফলাফল, অর্থাৎ ফলাফলটা কেমন। একদম যদি খুব খারাপ হয় তাহলে তো আর আপনার এমপিওর জন্য আবেদনে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো সেটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেল তো থাকে, সেটা থাকতে হবে। তো এটা গেল। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনি যেখানে আহ, অর্থাৎ আপনি জয়েন করেছেন, আপনি যেই পদের এগেনস্টে আপনি এমপিওর জন্য আবেদন করবেন, এখন ধরুন সেই পদে আগে আরেকজন ছিল, এবং যে কোনো কারণেই হোক তিনি সেটার, অর্থাৎ তিনি এমপিওর করতে পারেননি, অথবা যে কোনো কারণেই হোক সেই পদের এগেনস্টে তিনি মামলা করেছিলেন। তো যতদিন পর্যন্ত সেই মামলা নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি এমপিওর জন্য আবেদন করতে পারবেন না। তো এটা গেল। এটা অবশ্যই কিন্তু আপনি জেনে নিবেন এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে হচ্ছে ইন্ডেক্সের একটা বিষয় আছে, অর্থাৎ আপনার আগে যদি কেউ সেই পদে থেকে থাকে, তিনি যদি অবসরে চলে যান, অথবা তিনি যদি যে কোনো কারণে হোক তিনি চাকরি ছেড়ে দেন, তো সেক্ষেত্রে তার ইন্ডেক্সটা ডিলেট আছে কিনা এটাও কিন্তু জেনে নেবেন। ডিলেট না থাকলে এটা করে নিতে হবে। এগুলো খুবই ইজি একটা বিষয়, তেমন কঠিন কিছুই না। এটা প্রতিষ্ঠান প্রধানকে আপনি বলবেন, তাহলেই সলভ হয়ে যাবে। তো এই বেশ কিছু কারণে এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এমপিও যে আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যায়। তো এরপরে আসি আমরা যে বকেয়ার জন্য কিভাবে আপনি আবেদন করবেন অথবা কখন আবেদন করবেন। তো এই বিষয়টা একটু খুবই ভালোভাবে বুঝবেন। তো ধরুন, আপনারা আগস্ট মাসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো অনেকেই আছেন যারা আগস্টে জয়েন করবেন, অনেকেই আছেন যারা সেপ্টেম্বরে জয়েন করবেন। কিন্তু আমরা জানি আপনি জোড় মাসগুলোতে, অর্থাৎ প্রতি বছরের জোড় মাসগুলোতে আপনি এমপিওর জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এখন যেহেতু আগস্ট মাস, তো এখন যদি আমি যোগদান করি আমি কিন্তু এমপিওর জন্য আবেদন
করতে পারবো না, অথবা করলেও কিন্তু সেটা কিন্তু সেই অক্টোবরে গিয়েই কিন্তু কি হবে, অর্থাৎ নভেম্বরে গিয়েই কিন্তু সেটা আপনার অ্যাকসেপ্ট হবে। তো এখন যেহেতু করতে পারবো না, কেননা 1 থেকে 6 তারিখ কিন্তু চলে গিয়েছে জোর মাসের, আর সেপ্টেম্বর তো বিজোড় মাস, তখন তো করা যাবে না। এরপরে আসি আমি অক্টোবরের 1 থেকে 6 তারিখের মধ্যে ধরেন আমি আবেদন করলাম। এখন করার পরে তো আমার এই আবেদনটা অ্যাকসেপ্ট হবে হচ্ছে নভেম্বরে গিয়ে। তাহলে আমি অক্টোবরে যদি আবেদন করি এমপিওর জন্য, সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি রিজেক্ট না হয়, তাহলে কিন্তু আমি নভেম্বরে গিয়ে কিন্তু কি আমার এটা অ্যাকসেপ্ট হবে। এবং এটা যখন নভেম্বরে গিয়ে অ্যাকসেপ্ট হবে, আমি কিন্তু নভেম্বরের বেতনের জন্য আবেদন করতে পারবো, এবং নভেম্বরের বেতনটা কিন্তু আমি পাবো গিয়ে ডিসেম্বরে। অর্থাৎ যে মাসের বেতন, এটা পরের মাসে গিয়ে আপনি আগের মাসের বেতনটা পাবেন, এরকমই আর কি। তাহলে নভেম্বর মাসের বেতন আপনি পাবেন গিয়ে ডিসেম্বরে। এখন কথা হচ্ছে, আপনি যে আগে যে জয়েন করেছেন এগুলোর বকেয়া আপনি কিভাবে পাবেন? আপনার অ্যাকাউন্টে যখন, অর্থাৎ নভেম্বর মাসের যে বেতনটা আছে, সেটা যখন ডিসেম্বর মাসে গিয়ে যখন ঢুকবে, তখন ওই স্টেটমেন্টটাই কিন্তু আপনি যখন বকেয়ার জন্য আবেদন করবেন, ওই স্টেটমেন্টটা লাগবে। এখন বিষয় হচ্ছে, যদি 1 থেকে 6 তারিখের মধ্যেই, ডিসেম্বরের 1 থেকে 6 তারিখের মধ্যেই আপনার নভেম্বর মাসের বেতনটা ঢুকে যায়, তাহলেই কিন্তু আপনি ডিসেম্বরেই কিন্তু আপনি সেই বকেয়ার জন্য আবেদন করতে পারবেন, কারণ স্টেটমেন্টটা তো আপনি পেয়ে গেলেন। আর ওই বকেয়ার ক্ষেত্রে একই, জোর মাসের, এই বিশেষ করে আমি স্কুল কলেজের ক্ষেত্রে বলছি, জোর মাসের মধ্যেই কিন্তু আপনার ওই বকেয়ার জন্য আবেদন করতে হয়। তাহলে ডিসেম্বরের মধ্যে যদি আপনার নভেম্বরের বেতনটা ঢুকে যায়, তাহলে আপনি ওই সেই স্টেটমেন্টটা আপনি সেখানে দেখিয়ে আপনি ডিসেম্বরেই হচ্ছে বকেয়ার জন্য আবেদন করতে পারবেন। তাহলে ডিসেম্বরে যদি আপনি আবেদন করেন, আপনি সেটা হচ্ছে জানুয়ারিতে হচ্ছে আপনি পেয়ে যাবেন। আর কোনো কারণে যদি ডিসেম্বরের পরে গিয়ে, অর্থাৎ 1 থেকে 6 তারিখের পরে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসলো নভেম্বর মাসের, তাহলে তো আপনি ডিসেম্বর মাসে আপনি আবেদন করতে পারছেন না বকেয়ার জন্য। তাহলে আপনাকে আবার সেই জোর মাস, অর্থাৎ এরপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসে গিয়ে আপনাকে বকেয়ার জন্য আবেদন করতে হবে, এবং সেই এরিয়াটা, অর্থাৎ বকেয়ার টাকাটা আপনি গিয়ে মার্চ মাসে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল বিষয়। এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এটা আপনারা জানলেন। পাশাপাশি আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই জিনিসগুলো জানার সুযোগ পায়। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।